অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন এবং সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগ তুলে মঙ্গলবার দুপুর থেকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছেন জুলাই শহীদ পরিবার এবং আহতরা। একটু যদিও আইনমন্ত্রী পরে বলেছেন যে এটি তার মন্ত্রণালয়ের আওতাধীন নয়। আপনি যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বেশ সাম্প্রতিককালের বক্তব্য খেয়াল করেন, তিনি গেল কয়েকদিন আগেই একটি গণমাধ্যমে বলছিলেন যে একটি সরকারি সিস্টেম প্রসঙ্গে যে আসলে লিখিত পদ্ধতি আর বাস্তবতা সবসময় এক থাকে না। আমাদের আইন উপদেষ্টা তিনি বোধহয় লিখিত সিস্টেমের কথা বলছিলেন যে আসলে জামিনের বিষয়টি আইন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত না। একটু এসবের আলোকে আপনার মন্তব্য জানতে চাইছি। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আজকে যেহেতু 24 ঘন্টা আমার প্রথম দিন, আপনাকে সহ যারা 24 ঘন্টা দর্শক শ্রোতা আছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি প্রথমে একটু লিগ্যাল নর্মস নিয়ে যেটা আলোচনা হচ্ছে আমি একটু সেখান থেকে শুরু করতে চাই, পরবর্তীতে আমি ওখানে ঢুকবো আর কি। তো আমি মোটা দাগে মনে করি বাংলাদেশে ফ্যাসিবাদ ঠেকাতে হলে, স্বৈরতন্ত্র ঠেকাতে হলে ইউনিট বোথ। একটা হচ্ছে ইউনিট পলিটিক্যাল কালচার, এরপর একটা হচ্ছে আপনার ইনস্টিটিউশনকে স্ট্রেংথেন করা, শক্তিশালী করা। পলিটিক্যাল কালচার যেরকম জরুরি, অর্থাৎ আমরা যারা পলিটিশিয়ান আছি তারা ভালো হইতে হবে, তারা ভালো চিন্তা করতে হবে। একই সাথে আপনি ইনস্টিটিউশনকে স্ট্রেংথেন করতে হইলে আপনার ল লাগবে, নর্মস লাগবে। আপনি যদি নর্ম সেট করতে না পারেন তাহলে আমাদেরকে আপনি আটকাবেন কি করে? আটকানোর কোনো অপশন নেই। যেমন মঞ্জু ভাই কিছুক্ষণ আগে বললেন যে পিয়নের দুর্নীতির কথা। একজন পিয়ন কিভাবে 400 কোটি 200 কোটি 300 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে তৎকালীন আমলে, ফ্যাসিবাদী আমলে। এটা কেন হয়েছে? কারণ সে দুর্নীতি করেছে কিন্তু দুদকের হাত থেকে সে রেহাই পেয়ে গেছে। দুদক তাকে আর চেকটা করে নাই, চেক এন্ড ব্যালেন্স হতে পারে, সেটা তাহলে দুদকের ব্যর্থতার মধ্যে আছে। এখন দুদকের যে ব্যর্থতা, সেখানে আপনি আবার দেখবেন যে দুদকের নিয়োগ এর সাথে কানেক্টেড। কারণ দুদক কে নিয়োগ করছে, দুদকের যিনি পরিচালক আছেন তাকে কে নিয়োগ করছে? তাকে ওই সময়কার যে কনস্টিটিউশনটা, অর্থাৎ এখনকার যে এক্সিস্টিং কনস্টিটিউশন, সেটা অনুযায়ী প্রধানমন্ত্রী আসলে বেসিক্যালি দুদকের নিয়োগ করতেন, রাষ্ট্রপতি না। তো এখন প্রধানমন্ত্রী যদি দুদকের নিয়োগ দিয়ে থাকেন, সেক্ষেত্রে তার দলের যদি কেউ দুর্নীতি করে থাকে, স্বাভাবিকভাবে দুদকের যিনি এটার পরিচালক আছেন তিনি নিশ্চয়ই এটার তদারকি করতে চাইবেন না। এইসব কারণেই কিন্তু আমরা বলেছি সংবিধানে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কথা, এনসিসির কথা বলেছি, যে এই সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেবে হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল। এটাই আসলে সেটিং দ্য নর্মস, লটাকে সেট করা, ইনস্টিটিউশনটাকে স্ট্রেংথেন করা। আবার ধরেন নির্বাচনে কারচুপির প্রসঙ্গ, সেখানে অবশ্যই নির্বাচন কমিশনের গাফিলতি আছে, অথবা নির্বাচন কমিশন একতরফা আচরণ করেছে। এই কারণেই 18 সালে আপনি রাতের ভোট দেখেছেন, এর পরবর্তী যে ইলেকশনগুলো আছে সেখানে আপনি কারচুপি দেখেছেন। কমিশনারটা নিয়োগ দিয়েছে তাহলে নির্বাচন কমিশনের জন্য আইন বানানো হয়েছিল 2022 সালে, একটা আইন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, যেটাকে আমরা বলেছি একটা বাকশালী আইন, একটা কালো আইন, ফ্যাসিবাদী আইন। এই নিয়োগ আইনটার কারণেই তো আপনি এমন একজনকে নিয়োগ করতে পেরেছেন যে আপনার দলের উপযুক্ত এবং আপনার দলের প্রতি তার সম্পূর্ণ শ্রদ্ধা আছে, আস্থা আছে। ফলে আপনি যদি এই লটাকে ঠিক করতে না পারেন তাহলে তো আপনি নির্বাচন কমিশনকে স্ট্রেংথেন করতে পারবেন না, ফলে নির্বাচন কারচুপি ঠেকাতে পারবেন না। সো আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আপনি যদি ফ্যাসিবাদ ঠেকাতে চান, স্বৈরতন্ত্র ঠেকাতে চান, ইউনিট বোথ পলিটিক্যাল কালচারও আপনার ঠিক করা লাগবে, ইনস্টিটিউশনকে আপনার ঠিক করা লাগবে। আর পরবর্তীতে যে প্রসঙ্গটা আপনি বলেছেন যে আইন উপদেষ্টার সামনে আজকে শহীদ আহত পরিবাররা বিক্ষোভ করেছে, এটা অবশ্যই করার কথা, বরং আমরা মনে করি আমরা ওখানে যাওয়ার কথা। কেন একজন এরকম যাকে চিহ্নিত, তাকে দেখা যাচ্ছে, ছবিতে আছে, ফুটেজে আছে, এভিডেন্স আছে তার, তাহলে সে কেন আপনি জামিন পাবে? যিনি এটার যার অভিযুক্ত, যার ব্যাপারে স্পষ্ট এভিডেন্স আছে, সেক্ষেত্রে আমি মনে করি এইসব জায়গায় আইনের অনেকে হচ্ছে আইনের দোহাই দিচ্ছেন বা লিগাল যে রিটেন নর্মস এর কথা বলছেন, কিন্তু রিটেন নর্মস কি এভাবে অ্যালাউ করে কিনা? একজন লোককে আপনি যদি জামিন দিয়ে দেন তাহলে সে কি পালাতে পারে কিনা? যাকে আপনি এখন জামিন দিচ্ছেন তার সেই যদি থাকে, অপশন থাকে, অপরচুনিটি থাকে, তাহলে সে পালাবে, তার মানে সে ইভেট করবে জাস্টিস। তো এইসব জায়গা থেকে আমি মনে করি, আমার জায়গা থেকে আমি মনে করি যে এটা আমি প্রতিবাদ জানাচ্ছি। আর সর্বশেষ একটা বিষয় এটার সাথে কানেক্টেড লিগাল নর্মসের জায়গা থেকে, সেটা হচ্ছে আমাদের বর্তমান যে সংবিধানের কথা জনাব মোশাররফ আমার বিজ্ঞ আলোচক বলেছেন। তা আমরা মনে করি যে আমাদের এই 72-এর সংবিধানটা আসলে একটা জরুরি অবস্থার সংবিধান, যেটা বদরুদ্দীন ওমর সাহেব অনেক আগে বলেছিলেন, 1972 সালের বোধহয় উনি বলে ফেলেছিলেন, যেটা একটা জরুরি অবস্থার সংবিধান হয়েছে, যেখানে রাইট টু লাইফ লেখা আছে, কিন্তু তার ঠিক পরে আবার লেখা আছে সেভ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল। এইটাকে ভায়োলেশন করা যাবে, রাইট টু লাইফটাকে। তো এখন এইটা কিভাবে ভায়োলেশন করা যাবে? কারণ এই রাইট টু লাইফটা আছে কি নাই তা নির্ধারণ করার জন্য ওই যেটা আমাদের মোশাররফ সাহেব বলেছেন যে 102-এ কনস্টিটিউশনের জন্য আমি যাব, হাইকোর্টে যাব। হাইকোর্টে যিনি আইন আছেন, বিচারপতি আছেন, তাকে কে নিয়োগ দিচ্ছে? বর্তমান এক্সিস্টিং কনস্টিটিউশনে যে মনে হচ্ছে যে আসলে নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রী, এখানে তার কোনো রোল নাই, কিন্তু আসলে প্রধানমন্ত্রীর রোল আছে। তো আমরা
এই কারণে বলছি ওভারঅল জায়গা থেকে যে আপনি যদি ইনস্টিটিউশনকে স্ট্রেংথেন না করেন, লিগ্যাল নর্মসগুলোকে স্ট্রেংথেন না করেন, তাহলে কিন্তু আপনি নির্বাচনী স্বৈরতন্ত্র, বাকশাল, ফ্যাসিবাদ কোনো কিছু আপনি ঠেকাতে পারবেন না।